বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি, যে অঙ্কটা আজকে সমাধান করব, আর্থিক বিবরণীর চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে প্রশ্নটা। ক বিভাগের 2 নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তোমরা বই থেকে চট্টগ্রাম বোর্ড বের করে এই প্রশ্নটা এখন আমার সাথে সমাধান করো। পরবর্তীতে যার যেখানে সমস্যা হয় মার্ক করে রাখবে। পরবর্তী অর্থাৎ নেক্সট লাইভ ক্লাসে বা জুম ক্লাসে আমাকে প্রশ্ন করবে, সেখান থেকে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো এখন আমরা প্রশ্নটা সমাধান করি, দেখি কে কোথায় কি বুঝতে সমস্যা হয়। আগে প্রশ্নটা আমরা পড়ে নিচ্ছি। কি বলেছিলাম আমরা প্রথমে, যে প্রশ্নটা প্রথমে পড়ব মনোযোগ দিয়ে, তারপরে সমাধান করব। দেখো, চট্টগ্রাম বোর্ডে আমি প্রশ্নটা বের করে রেখেছি। চট্টগ্রাম বোর্ড 2019 সালে প্রশ্নটা এসেছে। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে মেঘলা রিসোর্স এর রেয়ামিল নিম্নরূপ। এটা একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। 31 ডিসেম্বর 2018 সালে উদ্বৃত্তগুলো দেওয়া আছে। হাতে নগদ প্রাপ্য হিসাব, অগ্রিম বিমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রদেয় হিসাব, অনুপার্জিত সেবা আয়, 10% ঋণ, মূলধন উত্তোলন, সেবা আয়, বিজ্ঞাপন খরচ, বেতন খরচ এবং সাপ্লাইজ খরচ। এই হচ্ছে আমাদের রেয়ামিল। তারপরে কিছু সমন্বয় নিচে দেখতে পাচ্ছি। স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে স্থায়ী সম্পদ কী আছে, আসবাবপত্র এবং যন্ত্রপাতি, এই দুটি স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করতে হবে। চলতি বছরে অনুপার্জিত সেবায়ের অর্ধেক অর্জিত। অনুপার্জিত সেবায় রেয়ামিলে দেওয়া আছে 15,000 টাকা, এখান থেকে অর্ধেক উপার্জিত হয়েছে, তাহলে এটা সেবায়ের সাথে যোগ করব এবং চলতি দায় থেকে অনুপার্জিত সেবায় নামে চলতি দায় থেকে মাইনাস করে দিব। অগ্রিম বিমা খরচের 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ বিমা খরচ অগ্রিম বিমা রেয়ামিলে দেওয়া আছে কত, 10,000 টাকা, এখান থেকে 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ কিংবা মেয়াদ অতিবাহিত হয়েছে, তাহলে 2,500 টাকা খরচ হিসেবে দেখাবো। এবার আমাকে কি বলেছে, মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো। আমি দেখতে পাচ্ছি এখানে মোট সেবায় যে কীভাবে নির্ণয় করব, দেখতে পাচ্ছি প্রথমে সেবায় লেখা আছে রেয়ামিলে কত, 1,50,000 টাকা। তারপরে সমন্বয়ের একটি লেখা আছে চলতি বছর অনুপার্জিত সেবায়ের অর্ধেক অর্জিত হয়েছে, তাহলে পূর্বে ছিল আমাদের সেবায় 1,50,000 টাকা, আর এখান থেকে অর্ধেক অর্থাৎ অনুপার্জিত সেবায়ের অর্ধেক উপার্জিত বা অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায় ছিল 15,000 টাকা, এখান থেকে অর্ধেক কত হবে, 7,500 টাকা। দেখো আমরা ক নম্বর যে অংশটা লিখতে যাচ্ছি, কয়ে হচ্ছে 2 নং প্রশ্নের ক, মোট সেবা আয় নির্ণয়। মোট সেবা আয় নির্ণয়। মোট সেবায় নির্ণয় করতে গিয়ে প্রথমে যে কাজটা করতে হবে, সেবায় কত টাকা দেওয়া আছে রেয়ামিলে, সেবা আয় রেয়ামিলে দেওয়া আছে কত, 1,50,000 টাকা। এটা আমরা প্রথমে লিখে নিব, এটা রেয়ামিলে দেওয়া আছে। কিন্তু সমন্বয়ে আরও একটি সমাধান আমরা দেখতে পাচ্ছি, সমন্বয় দেখতে পাচ্ছি যে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক উপার্জিত কিংবা অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত সেবায় আমি রেয়ামিলে দেখতে পেলাম কত, 15,000 টাকা, তার অর্ধেক উপার্জিত, তাহলে এটা যোগ করে দেব। অনুপার্জিত সেবায়ের অর্ধেক আমি দেখতে পাচ্ছি অনুপার্জিত সেবায় হচ্ছে 15,000 টাকা। কেমন, এই 15,000 টাকা রেয়ামিলে দেওয়া আছে অনুপার্জিত সেবায়, অর্ধেক হলে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে 1 ভাগ লিখবো কত, 7,500 টাকা। এবার যোগ করলে হবে 1,57,500 টাকা। এটাই হচ্ছে এখানে ক নম্বরের উত্তর। মোট সেবায় 1,57,500 টাকা। এই 1,57,500 টাকা হচ্ছে এই চলতি বছরে অর্থাৎ মেঘলা রিসোর্স এর মোট আয়, অর্থাৎ মোট সেবায় হচ্ছে কত, 1,57,500 টাকা। যদি আরও কোনো সমন্বয় কিংবা আরও কোনো সেবায়ের উপাদান এই রেয়ামিলে থাকতো, তাহলে আমরা যোগ করে নিতাম, যেহেতু নেই। এটাই হচ্ছে অঙ্কটার ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বরে কী বলেছে দেখো, খয়ে বলছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয় বিবরণীটা কেমন হবে আমরা জানি। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয় বিবরণী হবে এক ধাপ আয় বিবরণী।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আয় বিবরণীটা কেমন হবে? এক ধাপ আয় বিবরণী, এটা শিরোনামটা হবে মেঘলা রিসোর্স। রিসোর্স এক ধাপ আয় বিবরণী। কি লিখবো আমরা? দুই সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এইভাবে আমরা প্রথমে শিরোনামটা লিখতে হবে। সর্ব অবস্থায় অঙ্কের শিরোনাম যদি না লিখো সেক্ষেত্রে কিন্তু খাতায় 15 নম্বরটা তুমি পাবা না। 15 নম্বর পাওয়ার জন্য কি করতে হবে? শিরোনাম লিখতে হবে, কেমন? তারপরে তারিখ আসবে না, তারিখটা লিখবো উপরে, চলতি বছরের সমাপ্তি তারিখে, অর্থাৎ 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা কি করতেছি? আয় বিবরণী করতে যাচ্ছি। এখানে টাকার কলাম কোনো সময় 3টা করতে হবে, কোনো সময় 2টা করতে হবে। তবে এই টাকার কলাম নিয়ে কোনো মুখ্য বিষয় না। তোমরা অনেকে টাকার কলাম নিয়ে একটু সমস্যা হয়, স্যার টাকার কলাম কয়টা করব? কোনো সময় 2টা দিলে হয়, 3টা দিলে হয়। তবে 3টা দিলে বিবরণী কলামের মধ্যে আর টাকার যোগ বিয়োগ করতে হয় না, আর 2টা দিলে বিবরণী কলামে টাকার যোগ বিয়োগ করতে হবে কোনো সময়। তাহলে আমরা 3টা দিতে পারি, আবার 2টা দিলে এই অংশটার মধ্যে মাঝে মাঝে টাকা গণনা করতে হবে। আমি দেখিয়েছিলাম বিগত দিন। এখন লিখব সেবা আয়। সেবা এটা আমরা ক নম্বরে বের করেছি, তাহলে লিখব ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত কত টাকা আসছিল? 1,57,500 টাকা। এটা ক নম্বরে কত বের করেছিলাম? 1,57,500 টাকা ক নম্বরে বের করেছি। এবার কি করতে হবে? এই মোট সেবা আয় থেকে কি করতে হবে? ব্যয়ের উপাদানগুলো মাইনাস করতে হবে। তাহলে এখানে শিরোনামটা কি দেবো আমরা? ব্যয়সমূহ বিয়োগ ব্যয় সমূহ দিয়ে একটা কোলন দিব। এবার ব্যয়ের উপাদানগুলো কি কি পর্যায়ক্রমে আসি দেখো। প্রথমে লিখে আছে অগ্রিম বীমা। অগ্রিম বীমা থেকে কি বলেছে তারা? অগ্রিম বীমা খরচের 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিম বীমা 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ হলে কি লিখবো? বীমা খরচ। এখানে লিখবো বীমা খরচ কত? 2,500 টাকা। তারপরে দেখো কি বলেছে, এই পৃষ্ঠায় আর কিছু নেই। তারপর অপর পৃষ্ঠায় আসি। প্রদেয় হিসাব অনুপার্জিত সেবায়, এটা আসবে না। 10% ঋণ, এরকম 10% ঋণ, তারপরে 10% বিনিয়োগ, 10% প্রদেয় নোট, এরকম থাকলে আমি কি বলেছিলাম? সুদ ধার্য করতে হবে। তাহলে 10% ঋণের সুদ কত টাকা হবে? 10% ঋণ দেওয়া আছে 30,000 টাকা। রেয়া মিলে সমন্বয় এই বিষয়ে কোনো কিছু নেই, সুতরাং আমরা 1 বছরের সুদ ধার্য করব। তাহলে লিখব ঋণের সুদ বকেয়া। ঋণের সুদ বকেয়া কিভাবে বের করব আমরা? 30,000 টাকার কত পার্সেন্ট করব? প্রশ্নে যা দেওয়া আছে তাই বের করব। 30,000 গুণন 10%, 10% হবে 3,000 টাকা। মনে রাখতে হবে ঋণ বিনিয়োগের মধ্যে পার্সেন্টেজ থাকলে সুদ ধার্য করতে হবে। তারপরে মূলধন উত্তোলন আসবে না, সেবায় চলে গেছে বিজ্ঞাপন খরচ। এরপর লিখব বিজ্ঞাপন খরচ কত টাকা আছে? বিজ্ঞাপন খরচ আছে 18,000 টাকা। বেতন খরচ 25,500 টাকা। বিজ্ঞাপন খরচ 18,000 টাকা। তারপর বেতন খরচ দেওয়া আছে রে আমি কত দেখো, বেতন খরচ দেওয়া আছে 25,500 টাকা। তারপরে যে কাজটা করতে হবে, সাপ্লাইজ খরচ দেওয়া আছে 9,500 টাকা। সাপ্লাইজ খরচ 9,500 টাকা। সাপ্লাইজ খরচ কত টাকা বলছি? 9,500 টাকা। এবার আসতেছি সমন্বয়ের মধ্যে দেখো একটি লিখে আছে রেয়া মিলের ভিতরে কার্যক্রম শেষ। সমন্বয়ে 1 নম্বর সমন্বয় দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদের উপর অবচয়। এখানে রেয়া মিল স্থায়ী সম্পদ আসবাবপত্র এবং যন্ত্রপাতি দুটি দেওয়া আছে, দুটির উপর অবচয় ধার্য করতে হবে।
তাহলে লিখবো অবচয় সমূহ। এখানে কি দিব, যেহেতু দুইটা সম্পদ তাহলে অবচয় সমূহ দিয়ে একটা শিরোনাম দিব আমরা। প্রথমে লিখব যন্ত্রপাতি, আসবাবপত্র। যন্ত্রপাতির উপর 10%, আসবাবপত্রের উপর 10%। স্পষ্ট কি বলছে, স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করো। তাহলে স্থায়ী সম্পদ আমি দেখতে পাচ্ছি এখানে আসবাবপত্র 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 10% 20,000 টাকা। তারপরে দেয়া আছে আসবাবপত্র দেয়া আছে কত, 1,50,000 টাকা। 1,50,000 টাকা 10% হবে 15,000 টাকা। তোমরা এটি ক্যালকুলেটর দিয়ে করবে, তাতে আর তোমাদের ভুল হবে না। এরপর দেখে নিব আর কোনো সমন্বয় নেই, তাহলে এই দুইটা যোগ করলে হবে 35,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই গণনা কার্যটা করার সময় তোমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তোমাদের এখানে মাঝে মাঝে ভুল হয় যে সমন্বয়গুলো কীভাবে সমাধান করব। স্থায়ী সম্পদের উপর 10% বলছে, এখানে স্থায়ী সম্পদ আমি দেখতে পাচ্ছি দুটি, একটা হচ্ছে আসবাবপত্র আর একটা হচ্ছে যন্ত্রপাতি। তাহলে আসবাবপত্র, আমি শিরোনামটা একটু ভুল দিয়েছি, আসবাবপত্রটা হবে উপরে আর যন্ত্রপাতিটা হবে নিচে। আসবাবপত্র হবে উপরে, যন্ত্রপাতি নিচে। আসবাবপত্র দেওয়া আছে রেয়া মিলে কত, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 10%, যন্ত্রপাতি 1,50,000 টাকা। 1,50,000 টাকার 10%-এ 15,000 টাকা। এভাবে আমরা বের করে নিব। তারপরে যে কাজটা করতে হবে, প্রয়োজনে আমি আবারও সবগুলো লেনদেন অর্থাৎ রেয়া মিলের উপাদানগুলো দেখে নিব। অগ্রিম বীমা লিখেছি, মেয়াদ উত্তীর্ণ, ঋণের বকেয়া সুদ লিখছি, তারপরে বিজ্ঞাপন খরচ, বেতন খরচ, সাপ্লাইজ খরচ লিখেছি। বিজ্ঞাপন খরচ, বেতন খরচ এবং সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ বাবদ কত টাকা হয়েছে, 9,500 টাকা। বেতন খরচ 25,500 টাকা। বিজ্ঞাপন খরচ 18,000 টাকা। আর কোনো সমন্বয় নেই, সুতরাং আমরা কি করব, এখন সবগুলো ব্যয়ের উপাদান ক্যালকুলেটর করে যোগ করব। ব্যয়ের উপাদান কি কি আছে এখানে দেখো, মোট ব্যয়, এটা শিরোনামটা কি দিব আমরা, মোট ব্যয়। মোট ব্যয় কত টাকা হয় এখানে, 35,500 টাকা, না অনলি 35,000। তারপরে 9,500, তারপরে কত, 25,500, তারপরে হচ্ছে 18 3 21, 21 আর 2 23,500 টাকা। একবারে আমি লিখে ফেললাম, এই হচ্ছে 93,500 টাকা। মাইনাস করে দিলে কি হবে, 1,57,500 টাকা থেকে 93,500 টাকা মাইনাস করলে হবে নিট লাভ। নিট লাভ কত হবে, 64,000 টাকা। নিট লাভ কত, এই 64,000 টাকা হচ্ছে নিট লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে কিন্তু আমরা অঙ্কটা যোগ বিয়োগ করে সর্বশেষ যে ফলাফলটা পাবো, হয় নিট লাভ আসবে, না হয় নিট ক্ষতি আসবে। আমি দেখতে পাচ্ছি মোট সেবাই হচ্ছে 1,57,500 টাকা, আর মোট ব্যয় হচ্ছে 93,500 টাকা। মাইনাস করলে হয় 64,000 টাকা নিট লাভ। এই হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। তারপরে যে বিষয়টি আসতেছে, গ নম্বরে আসো। গ নম্বরে কি বলেছে আমাদের, এক ধাপ আয় বিবরণী করতে বলেছে খ নম্বরে, আর গ নম্বরে করতে বলেছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। গ নম্বরে আমাদের কি করতে বলছে, আর্থিক অবস্থার বিবরণী। দেখো, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সেম 3টি টাকার কলাম করব। টাকার কলাম কয়টি করব, 3টি। আর্থিক অবস্থার বিবরণী। গ নম্বর কি বের করতে বলছে আমাকে, আর্থিক অবস্থার 31 ডিসেম্বর 2018। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটার দিকে একটু তাকাও, কি বলেছে দেখো। এখানে বলেছে খ নম্বরে 2018 সালে 21 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে এখান থেকে আর্থিক অবস্থার বিবরণী যখন আমি প্রস্তুত করব, প্রথমে লিখতে হবে সম্পদ সমূহ। প্রথমে কি লিখব, সম্পদ সমূহ দিয়ে কুলন দিয়ে লিখব চলতি সম্পদ। কুলন দিয়ে কি লিখব,
চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে কি কি আছে দেখে নেই। প্রথম হাতে নগদ, প্রথমে দেওয়া আছে হাতে নগদ। হাতে নগদ কত আছে? 22,000 টাকা। হাতে নগদ 22,000 টাকা। তারপরে দেওয়া আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 40,000 টাকা। অগ্রিম বীমা কত থাকবে এটা মাইনাস করে বের করে নিতে হবে। অগ্রিম বীমা দেওয়া আছে এখানে কত? 10,000 টাকা। এই 10,000 টাকার থেকে 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে থাকবে কত? আর 7,500 টাকা থাকবে। অগ্রিম বীমা লেখা আছে এখানে 10,000 টাকা, কিন্তু সমন্বয়ে কি বলেছে? 2,500 টাকা মেয়াদ উত্তীর্ণ, থাকবে কত? আর 7,500 টাকা। আসবাবপত্র যন্ত্রপাতি স্থায়ী সম্পদ এখানে আসবে না। প্রদেয় হিসাব অনুপার্জিত সেবা 10% মূলধন উত্তোলন, সেবায় বিজ্ঞাপন খরচ, সাপ্লাইজ খরচ। আর কোনো কিছু আমাদের চলতি সম্পদের মধ্যে নেই। চলতি সম্পদ আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য, হাতে নগদ, প্রাপ্য হিসাব, অগ্রিম বীমা। তারপরে আর কোনো কিছু চলতি সম্পদ আছে আমি দেখতে পাচ্ছি এখানে আর কোনো চলতি সম্পদ নেই। তাহলে দুইটা চলতি সম্পদ যোগ করলে কত হয়? এই তিনটা যোগ করলে 62 আর 5 69,500। এই হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। এবার লিখব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ দিয়ে কি করতে হবে? কোলন দিব। প্রথমে লিখব আসবাবপত্র। যেহেতু আসবাবপত্র প্রথমে আছে, আমরা কি করব? আসবাবপত্রটা প্রথমে লিখব। আসবাবপত্র কত টাকা আছে? আমি দেখতে পাচ্ছি আসবাবপত্র লেখা আছে 2 লক্ষ টাকা। আসবাবপত্র কত লেখা আছে? 2 লক্ষ টাকা। বিয়োগ অবচয়। অবচয় আমরা খ নম্বরে বের করেছিলাম। আসবাবপত্র অবচয় আসছিল আমাদের 20,000 টাকা। 20,000 টাকা কী করতে হবে? মাইনাস করে দিতে হবে। অবচয় ধার্য করার ফলে সম্পত্তির মূল্য কমে যায়, আর জন্য কী করতে হবে? মাইনাস করতে হবে। তারপরে লিখব যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমাদের কত টাকা আছে দেখতে পাচ্ছি? 1,50,000 টাকা। এটারও অবচয় ধার্য করেছিলাম। অবচয়টা কী করতে হবে? মাইনাস করে দিতে হবে। অবচয় কী করব? মাইনাস করব 15,000 টাকা। 15,000 টাকা আসছিল, আমরা খ নম্বরে করেছিলাম। মাইনাস করলে হয় 1,35,000 টাকা। আর কোনো আমাদের স্থায়ী সম্পদ নেই। এই দুইটা স্থায়ী সম্পদ যোগ করলে কত হয় দেখো? 1,80,000 টাকা। তারপরে 1,35,000 টাকা যোগ করলে হয় 3,15,000 টাকা। এবার করব মোট সম্পদ। এটাকে যোগ করলে কি হবে? মোট 3,15,000 টাকা যোগ 69,500 টাকা। উপরে আসছিল কত? 69,500 টাকা। তাহলে 3,84,500 টাকা হবে মোট সম্পদ। মোট সম্পদ কত হবে? 3,84,500 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই অবচয়গুলো বের করার সময় খ নম্বর থেকে অবচয় কত টাকা আসছিল দেখে নেবে। খ নম্বরে অবচয় আসছিল আমাদের 20,000 টাকা এবং 15,000 টাকা। সেটা আমরা এখান থেকে দেখে দেখে কিন্তু বসিয়েছি। এটা 1,35,000, 1,80,000। টোটাল হচ্ছে সম্পদ কত? 3,84,500 টাকা। এবার করব দায় এবং মালিকানা সত্ত্ব। আর্থিক বিবরণীতে দুইটি পাশ, একটা হচ্ছে মোট সম্পদ আর একটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমি এখানে নিচে নিচে করতে পারি নাই, কিন্তু তোমরা খাতার নিচে নিচে করবে। আমি মুছে করতে যাচ্ছি। এখন কি করতে হবে? দায় প্লাস মালিকানা সত্ত্ব করতে গিয়ে আমরা যে কাজটা করতে হবে, প্রথমে লিখব দায় প্লাস মালিকানা সত্ত্ব। দায় প্লাস মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব একই কথা। দায় ও মালিকানা প্রথমে লিখব দায় সমূহ। কেমন? প্রথমে কি লিখব? দায় সমূহ দিয়ে একটা কুলন দিব। তারপর লিখব চলতি দায়। তারপর কি লিখব? চলতি দায়। দায় ও মালিকানা সত্ত্ব দিয়ে প্রথমে লিখব দায় সমূহ। দায় সমূহ দিয়ে যে কাজটা করব, চলতি দায়টা আগে লিখব। যেমন চলতি দায়ের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমেই প্রদেয় হিসাব দেয়া আছে। প্রদেয় হিসাব কত টাকা আছে? 25,000 টাকা। প্রদেয় হিসাব 25,000 টাকা। অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত
অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবায় র্যা মিলে দেওয়া আছে 15,000 টাকা, কিন্তু অর্ধেক উপার্জিত হয়েছিল, তাহলে অর্ধেক মাইনাস করে দেওয়ার পর কত থাকবে? আর 7,500 টাকা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে সমন্বয় লেখা ছিল অনুপার্জিত সেবায়ের অর্ধেক উপার্জিত, তার মানে অর্ধেক অর্জন হয়ে গেছে, সেবা আয় হয়ে গেছে, আর বাকি থাকবে অর্ধেক। এই অর্ধেক হচ্ছে আমাদের অনুপার্জিত সেবায়। তারপর ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদটা হচ্ছে চলতি দায়। ঋণের বকেয়া সুদ কত টাকা আসছিল আমাদের মনে আছে? 10% ঋণের 3,000 টাকা সুদ আসছিল। তারপরে দেখো আর কোনো কিছু আমাদের চলতি বছরে আর অন্য কোনো কিছু চলতি দায় নেই, তাহলে চলতি দায়টা এবার যোগ করে ওই পাশে নিব। কত হয়? 35,500 টাকা। 35,500 টাকা। তারপরে লিখব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় দিয়ে একটা কলম দিব, দিয়ে লিখব 10% ঋণ। 10% ঋণ সরাসরি লিখব 30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এই 10% ঋণ 30,000 টাকা লিখে কত হয়? 35 আর 30 হচ্ছে 65,500 টাকা। এটা হচ্ছে মোট দায়। মোট, এটা শিরোনাম কি দেবো আমরা? মোট দায়। এবার লিখব মালিকানা সত্ত্ব। এবার কি লিখব? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দিয়ে প্রথমে লিখতে হয় মূলধন। তোমরা জানো এটা ফরম্যাট আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। মূলধনের সাথে কি করতে হবে? নিট লাভ। নিট লাভ। মূলধন দেওয়া আছে প্রশ্নে কত টাকা দেখতে হবে? মূলধন দেওয়া আছে 2,80,000 টাকা। তারপর নিট লাভ বের করেছিলাম 64,000 টাকা। 64,000 টাকা নিট লাভ আমরা বের করেছিলাম, তাই না? 64,000 টাকা আসছিল না 64,500 টাকা আসছিল? মনে আছে তোমাদের? 64,000 টাকা মনে হয় আসছিল। 64,000 টাকা এ যোগ করলে হয় 64 4 14 4 3,64,000 টাকা। 3,40,000 টাকা বিয়োগ করব উত্তোলন। র্যা মিল থেকে দেখে উত্তোলনটা মাইনাস করতে হবে। উত্তোলনের পরিমাণ এখানে কত টাকা আছে? 25,000 টাকা আছে। 25,000 টাকা হচ্ছে উত্তোলন। উত্তোলন মাইনাস করব। তারপরে এখান থেকে জীবন বিমা প্রিমিয়াম আয়কর যদি থাকে মাইনাস করতে হবে, কিন্তু এই অঙ্কে জীবন বিমা প্রিমিয়াম কিংবা আয়কর দেওয়া নেই। এরপর যে কাজটা করতে হবে এটা মাইনাস করে দিব। 3,40,000 টাকা মাইনাস 25,000 টাকা, 3,19,000 টাকা। এই 3,19,000 টাকার সাথে আমাকে দেখতে হবে চলতি বছরে কোনো সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি কিংবা জেনারেল রিজার্ভ দেওয়া আছে কিনা। যদি থাকে যোগ করতে হবে। আমাদের এই প্রশ্নে রিজার্ভ নামে কোনো কিছু নেই, তাহলে 3,19,000 টাকা আমরা সরাসরি এখানে লিখব। 3,19,000 টাকা। 3,19,000 টাকা সাথে কি করতে হবে? এখানে দায় পাশের মোট দায়টা প্লাস করতে হবে। 65,000 কত আসছে? 500 টাকা। এই হচ্ছে 3,84,500 টাকা মোট সম্পদ ইকুয়াল টু মোট দায়। দেখো এটা আমাদের সম্পদ পাশটা ছিল 3,84,500 টাকা, এখানে সেম আসছে 3,84,500 টাকা। এইভাবে মোট সম্পদ প্লাস দায় মালিকানা সত্ত্ব মিলে যাবে। যদি না মিলে তাহলে অঙ্কটা কোথাও ভুল হয়েছে এরকমটাই বুঝতে হবে। আমরা যোগ বিয়োগ করার সময় সতর্ক থাকবো যাতে করে ভুলটা আমাদের না হয়। আমরা অঙ্ক কিন্তু অনেকগুলো করেছি। এখন দেখো তোমরা ইচ্ছে করলে বাসায় বসে এই ধরনের অঙ্ক করতে পারি, তবে আমি যেগুলো করাচ্ছি বা SW দিতে করতে বলতেছি ওইগুলো তোমরা বাসায় একটু ভালো করে করো। তবে বুট প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে করতে হবে, সেটা আমি আগেও বলেছি। এইভাবে আমরা মূলধন প্লাস মালিকানা সত্ত্ব, দায় প্লাস মালিকানা সত্ত্ব যোগ করলে কি হবে? মোট সম্পদের পরিমাণ হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় আমাকে লাইভ ক্লাসে, জুম ক্লাসে বলবে, সেখান থেকে আবার পুনরায় আমি ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।